তাহলে আমাদের টাইট্রেশনে যে মূল ব্যাপারটা সেটা আমরা দেখবো। প্রথমে আমরা রিঅ্যাকশনটা দেখবো, সেটা হচ্ছে যে তুমি এই দিকে HCl এর সাথে HCl এর সাথে সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করে তাহলে সেখানে দুইটা HCl এবং H2 এবং কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনের সাথে দুইটা HCl কি করে বিক্রিয়া করে। তাহলে আমরা এটা সূত্র থেকে কি জানি, EaSN তার মানে হচ্ছে এসিডের আয়তন এবং এসিডের ঘনমাত্রা ডিভাইড বাই ক্ষারের আয়তন ক্ষারের ঘনমাত্রা। তাহলে এই এসিডের মোল সংখ্যা ডিভাইড বাই ক্ষারের মোল সংখ্যা। তাহলে এসিডের মোল সংখ্যা 2, এখানে 2 আর ক্ষারের মোল সংখ্যা 1 1। আমার এখন মূলনীতি যে প্রশ্ন যেটা আসবে আমার সেটা হচ্ছে যে অর্থাৎ প্রমাণ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমার জানা থাকবে বা দেয়া থাকবে পরীক্ষায়। সেটা কত, সেটা দেওয়া থাকবে m বাই কত, m বাই কত 10। m বাই 10 মানে হচ্ছে 0.1 মোলার। তার মানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা আমরা জানবো বা জানা থাকবে আমাদের। তাহলে এটা যদি জানা থাকে এই ঘনমাত্রার দ্বারা বা এটার দ্বারা অজানা ঘনমাত্রা HCl, তাহলে অজানা ঘনমাত্রা HCl যেটা আমাকে প্রোভাইড করবে বা আমাকে দেবে পরীক্ষার হলে, সেই HCl এর ঘনমাত্রাটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে HCl এর ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা কি করব, যেটা আমরা স্যাম্পল হিসেবে দেবে যে HCl-টা সেটাকে আমরা বুরেটে ঢালবো। কোথায় ঢালবো? বুরেটে। তাহলে বুরেটে ঢালবো, এটা তো HCl এর কোথায় ঢালবো? বুরেটে। তো এখন দেখো তোমাদের একজনের সাথে HCl এর যে কনসেন্ট্রেশন অপরজনের HCl এর কনসেন্ট্রেশনটা নাও মিলতে পারে, কারণ এটা তোমার স্যাম্পল, তোমাকে বের করতে দেওয়া হবে। তাহলে সবার সাথে সবারটা নাও মিলার সম্ভাবনা আছে, কারণ স্যাম্পলগুলো তোমার 3-4 রকম হতে পারে বা 5-6 রকম হতে পারে। সেটা একমাত্র যারা পরীক্ষক তারা জানবে বা যারাই জানবে। সেক্ষেত্রে তোমার কাজ হবে যে একজনের সাথে অন্যজনের স্যাম্পল মিক্সিং না করা, তোমার নিজেরটা নিজের স্যাম্পল হিসেবে রাখা। তো তুমি কি করবা, তোমাকে যে স্যাম্পল মনে করলাম তোমাকে HCl, এই স্যাম্পলটা তোমাকে দেওয়া হয়েছে, আমাদের HCl-টা দেওয়া হয়েছে। তোমার প্রথম কাজ যেটা হবে বুরেটে এই HCl-টাকে বুরেটে ঢালা। বুরেটে ঢেলে দেখো HCl-টাকে যদি বুরেটে ঢালি, আমরা একটু খেয়াল করো, HCl-টাকে এইভাবে নিয়ে বুরেটে আমরা ঢালবো। দেখো কিভাবে ঢালতেছি, বুরেটে আমরা জিরো ব্যালেন্স করব অথবা যেটা দেওয়া থাকে সেটাতে আমরা করে দেবো। খেয়াল করো, আমরা ঢালতেছি HCl-টাকে বুরেটে ঢালি। তাহলে এই জিরো ধরতে হবে, মেইনটা হচ্ছে এটা। তাহলে দেখো এই HCl এর দাগটা এখানে জুড়ি থেকে একটু কি হয়ে গেছে, উপরে হয়ে গেছে। তো তুমি অন্য আরেকটা পাত্র নিবা, অন্য আরেকটা পাত্র যেখানে তোমার কোনো প্রয়োজন নেই, তো সেটাতে তুমি কি করবা, এখানে HCl এর যে জিরো ব্যালেন্সে নিয়ে আসবা, জিরো ব্যালেন্সে নিয়ে আসো। দেখো জিরো ব্যালেন্সে তুমি নিয়ে আসো, দেখো জিরোতে নিয়ে আসছো। এখন মনে করো তোমার এটা অনেক বেশি পড়ে গেছে, জিরো থেকে নিচে হলে সেটা সমস্যা নেই, কারণ জিরো থেকে নিচে স্কেলগুলো এখানে দেওয়া আছে, দাগাঙ্কিত করা আছে, কিন্তু জিরোর উপরে স্কেলটা দাগাঙ্কিত করা নাই। সো জিরো থেকে উপরে কখনো শুরু করতে পারবে না, কিন্তু জিরো থেকে নিচে শুরু করলে কোনো সমস্যা নাই। তার সমস্যা কেন নাই আমি তোমাকে বলি। আমি মনে করো পয়েন্ট এখানে আমার ঢালতে ঢালতে আমার এখানে পয়েন্ট জিরো চলে আসো, সমস্যা নাই। আমার ইনিশিয়াল বুলেটের যে রিডিংটা আছে বা পার্টটা যে রিডিংটা আছে, সেই রিডিং পার্টটা আমি কত ধরলাম, 0.3 ধরলাম। সমস্যা আছে? কোনো সমস্যা নেই, বুঝতে পারছো তো? তাহলে এটাকে আমরা কি করবো, প্রথমে জিরো ব্যালেন্স রাখবো অথবা জিরো থেকে নিচে থাকবো, সমস্যা নেই। জাস্ট আমি ইনিশিয়াল যে প্রাইমারি যে পার্টটা আছে বা ইনিশিয়াল যে রিডিংটা আছে সেই রিডিংটা বুলেট রিডিংটা কত লিখবো, 0.1 আসে, 0.1 যত আসে তত লিখবো। এরপর আমার যে কাজটা সেটা হবে যে দেখো আমি এখানে পরিষ্কার একটা পাত্র নিতে হবে, যে পাত্রটাকে ভালো করে ডিস্টিল ওয়াটার দিয়ে অর্থাৎ পানিতে পানি দিয়ে ভালো করে ধোবা, রেখে দেন তোমার যে কাজটা হবে, দেখো এই আমার এই সোডিয়াম কার্বনেটটা, এই যে সোডিয়াম কার্বনেট যেটা আমার আছে সেটা আমাকে দেওয়া থাকবে এবং এটার ঘনমাত্রা আমি জানি, এটার ঘনমাত্রা আমি জানি, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা আমি জানি কত, 0.1 মোলার, যেটা আমি এখানে লিখেছিলাম 0.1 মোলার, রাইট? এটা থেকে এই পিপেটের সাহায্যে, পিপেট 10 ml একটা পিপেট দেওয়া থাকবে, সেই পিপেটের সাহায্যে আমি এটা নেব। দেখো এই পিপেটের সাহায্যে আমি 10 ml নিচ্ছি। দেখো এখন এখানে আমাদের একটু বেশি করে দেখো, তুমি স্লাইড এভাবে ঘুরে ঘুরে এটাকে হালকা ইয়ে করে দেখো, এই স্লাইড দেখো আমার একটু বেশি হয়েছে, তাহলে আবার নিব। দেখো তোমার এমন ভাবে রেঞ্জটা করতে হবে, দেখো এখানে এমন ভাবে নিতে হবে এই জিরোদার যেটা আছে সেটা থেকে একটু উপরে নেবা, কারণ তল থেকে জন্য পৃষ্ঠটানের প্রভাবের জন্য জিনিসটা কি হয়ে যায়, একটু নিচে যদি না তাহলে তল একটু বেশি, তার মানে বোঝা যাচ্ছে কি ডাইনামিক একটু কমে যাবে, এখানে একটু হালকা স্লাইড উপরে থাকবে, আর যে তলটা থাকবে সেটা জিরোদার লেভেল বরাবর, স্কেল বরাবর। এটা নিয়ে তুমি দেখো তো কনিক্যাল ফ্লাক্স রাখবে, যে কনিক্যাল ফ্লাক্স রাখতেছি, কনিক্যাল ফ্লাক্স রাখতেছি, ঠিক আছে তো? এই কনিক্যাল ফ্লাক্স রেখে দেখো এখানে একটু করে রয়ে গেছে, তাহলে আমরা কি করবো, দেখো আমরা এখানে এইভাবে ধরে এটাকে উপরে চাপ দিতে হবে, পড়ে যাচ্ছে, দেখছো তো, দেখছো তো, এটা পড়ে যাচ্ছে, দেখছো? তাহলে এটা কেন করবো বলো তো? আর এখানে আমি যে এটা ধরলাম, ধরার পরে আমার যে তাপটা এখানে
যাবে, তাপটা এই উপরটা বন্ধ করে রাখতে হবে। তাপটা যাওয়ার কারণে এই দেখেন উপরে যাচ্ছে, দেখছো? এটা তাপটা যখন যাবে তখন বাতাসের আয়তনটা বেড়ে যাবে তাপের কারণে, ফলে আয়তনটা চাপ দেবে এখানে, ফলে যে ফোঁটাগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, এখানে পড়ে যাবে। তাহলে আমি কি করলাম, এই তোমার কনিক্যাল ফ্লাক্স নিলাম, কনিক্যাল ফ্লাক্সে কি জানা যে ঘনমাত্রাটা, সেই জানা ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটটা নিলাম এবং এটার ঘনমাত্রা কত হলো 0.1 এবং আমি কত এমএল নিলাম, 10 এমএল নিলাম। কত এমএল নিলাম? এবার আমি বুলেটে, এই বুলেটে আমি আস্তে আস্তে কি করবো বলো, বুলেটের মাধ্যমে আস্তে আস্তে এবার আমি দেখো এই না এসিএল ঢালবো, তার আগে আমাকে কি দিতে হবে, 2 ফোঁটা কি দিতে হবে, নির্দেশক দিতে হবে। জাস্ট স্টেপ 2 ফোঁটা, এখান থেকে আমি নির্দেশকটা নিলাম, এই যে নির্দেশক নিয়ে স্টেপ 2 ফোঁটা নির্দেশক আমি এখানে দেবো। কয় ফোঁটা? স্টেপ 2 ফোঁটা। দেখো 1 ফোঁটা ইথাইল অনিশ্চিত, ঠিক আছে কিনা? নিয়ে জাস্ট আমি এখানে নাড়বো, এবার এটাকে আমি লিখে দেবো, নির্দেশকটা আমি লিখে দেবো। তোমরা খেয়াল করবা যাতে নির্দেশক তুললে একটার সাথে একটা যাতে ফুল, তাই এই কালারটা একটু খেয়াল করে অবজার্ভ করো। কালারটা দেখছো? তাহলে দেখো এসিএল যখন আমি এবার ফোঁটায় ফোঁটায় ঢালবো, দেখো ফোঁটায় ফোঁটায় আমি ঢালবো। প্রথমে আমি দ্রুত ঢাললেও সমস্যা নেই, এভাবে দ্রুত ঢাললাম, দেখো ঢালতেছি। তারপরে দেখো আমার প্রাথমিক রিডিং কত ছিল, যার প্রাথমিক রিডিং কত ছিল বলো, কত ছিল প্রাথমিক রিডিং, কত ছিল? জিরো ছিল, জিরো জিরো ছিল, কত ছিল বলো? জিরো ছিল। দেখো আমি এখানে ঢালতেছি, একদম স্লোলি করবো আমি, সমস্যা নেই, এবার ঢালবো। আমার এখানে তাড়াহুড়া করার কিছু নেই, কারণ তোমাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে, এই 2 ঘন্টার মধ্যেই তোমাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। যেহেতু 2 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে, তোমার তাড়াহুড়া একসাথে বেশি দিতে দেওয়ার কোনো দরকার নেই। ঢালো, আস্তে আস্তে ঢালো। তাহলে তুমি খেয়াল করো, অবজার্ভ করবা এখানে কিছুক্ষণ পরে মানে কালারটা চেঞ্জ, মানে একটু চেঞ্জ দেখো, একটু ভালো করে আসো, এদিকে এদিকে নিয়ে আসো, এখানে রাখো, এইটা শুধু এটা করো। দেখো এটা কালারটা দেখো, এই কালারটা একটু কি কালার আসছে দেখো, এই কালারটা একটু এই যে গোলাপিটা আসতেছে, রাইট? গোলাপি দেখো, গোলাপি আসতেছে কিনা মাছ বরাবর, তাহলে আমি বুঝবো যে আমার কনসেন্ট্রেশনটা কাছাকাছি চলে আসতেছে। তো আমি কি করব, স্লোতে চলে যাবো, একদম স্লোতে, ফোঁটায় ফোঁটায় ফেলবো। দেখো এই ফোঁটায় ফোঁটা আমি ফেলি, এবার এই যে এক ফোঁটা পর নাটবো। দেখো 1 ফোঁটা ফেলে নাটবো, দেখো ভালো করে, দেখো খেয়াল করো, 1 ফোঁটা ফেলে আমি নাটবো, এটা ডান হাত, এটা ডান, ভালো করে দেখো 1 ফোঁটা ফেলে আমি নাটতেছি। সমস্যা নেই, আমার সময় যাক, অসুবিধা নেই, বাট আমার কাজটা যাতে ভালো হয়। দেখো ভালো করে নাড়তেছি, দেখো ভালো করে নাড়তেছি। দেখো আমি একদম ফোঁটায় ফোঁটায় ফেলবো, আমার এখানে সময়ের ব্যাপার না, সময়টা ব্যাপার না, কারণ আমার এখানে পরীক্ষার রেজাল্টটা গুরুত্বপূর্ণ, রাইট? দেখো আমার 1 ফোঁটা পড়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখো এখনো চেঞ্জ হয় নাই, দেখো একদম ফোঁটায় ফোঁটায় ফেলবো, কোনো সমস্যা আছে? সময় নেব, অসুবিধা নেই। পুরোটা দেখো, পুরোটা খেয়াল করবে তোমরা, একদম অসুবিধা নেই, তোমার সময় যাক, সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই। আমার আরও সময় লাগবে। দেখো আমি এই দেখো এখনো হবে না, একদম ফোঁটায় ফোঁটায় ফেলবো, কোনো সমস্যা নেই। দেখো কালার চেঞ্জ হয়ে আবার হবে না, নাড়লে আবার চেঞ্জটা চলে যাবে, কিন্তু একটা পর্যায়ে 1 ফোঁটা ফোড়ার সাথে সাথে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো পুরো কালারটা কি চেঞ্জ হয়ে গেছে না? পুরোটা কালারটা কি হয়ে গেছে বলো? আমি পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো পুরো কালারটাই কি হয়ে গেছে, দেখো চেঞ্জ হয়ে, আরেক ফোঁটা আমি কনফার্মেশনের জন্য দিলাম। দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে না বলো? চেঞ্জ হয়েছে কিনা বলো? চেঞ্জ হয়েছে কিনা? দেখো আমার এখানে 18.3 আসছে, কত আসছে? 18 কত আসছে? 3। তাহলে 18.3 এবং 18.4 এর ভিতরেই তো আসছে। তাহলে আমি যদি কনসেন্ট্রেশনটাকে যদি ভালোভাবে করি, এইভাবে আমি যখন করবো 3 বার করবো, কয়বার? 3 বার। তাহলে 3ও বারে যে বুলেটের যে ডিস্টেন্স বা পার্থক্যটা, সেটা 18.3 এর কাছাকাছি বা 3ই আসবে বরাবর। কিন্তু এই পার্থক্যটা কখন তুমি 18.5 যদি দিয়ে দাও, তাহলে তুমি পরীক্ষায় নাম্বার পাবা না। তাহলে এই পার্থক্যটা 3 বার, আমাকে পরীক্ষা কয়বার করতে হবে? 3 বার। তো 3 বারে হয় 18.3 আসবে, আরেকবার 18 মনে করো 4 আসলো, কিন্তু 18.5 সেটা দিতে পারবা না। কথাটা বুঝতে পারছি? আর এখানে আমার যদি তুমি কনসেন্ট্রেশন খেয়াল করো, এখানে যদি কোনো কারণে যদি তুমি কম প্রিপেড থেকে কম নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে তোমার প্রবলেম, কারণ অল্পতেই তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রতিটা ধাপ সতর্কতার সাথে যদি করো, এবার তুমি সূত্রটা যদি বসিয়ে দেখো, সূত্রটা যদি একবার দিয়ে দেখো, তাহলে এখানে তুমি মান বসাও,
এই বি এ যেটা পেলাম বিবি যেটা আমরা পেলাম 10 ml না, কত ml? আমি যদি বলি দেখো তোমরা করো, তাহলে এখানে দেখো এটা দিক করো, দেখো এটা হচ্ছে 2 ইনটু কত 10 ml না, আর এসবি এর কোন মাত্রা 0.1 মোলার, জানি তো 1 মোলার, তো তাহলে 1 মোলার যদি জানি তাহলে এখানে দেখো বি এর হতে কত 18.3 ধরো 18.3, তো তাহলে তোমার 3 বার যদি 18.3 আসে 3 লিখবা, আর যদি কোনো একবার 18.4 আসে তাহলে তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিয়ে যে এভারেজটা আসে সেটা লিখবা। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে দেখো এখন তোমার এটার মান কত আসবে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর করো। এটা 18.3 কোথা থেকে পেয়েছি? বুরেট পার্ট থেকে পেয়েছি। এই পরীক্ষাটা তোমাকে কয়বার করতে হবে? 3 বার দেখে এভারেজটা করতে হবে, যেটা আমাদের ইয়েতে দেওয়া আছে, শীটে দেওয়া আছে। দেখো কত কত ক্যালকুলেশন করো, কত আসে বলো, কত 0.010992, তো তাহলে কত আসে বলো 0.109। আমাদের আগে যে 0.109 আসছিল না, বুঝতে পেরেছো কত আসছে 109। তাহলে আমরা তার ঘনমাত্রা হচ্ছে এত, তাহলে আমরা এটা খুব সহজে পেয়ে যেতে পারি। তাহলে এই টাইট্রেশনের ধাপগুলো বুঝেছো? পারবা?